বঙ্গ মোটিভেশন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করল। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে আর তার লাফ দেওয়ার মতো শক্তি নেই। পানি আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে একটা সময় মারা যায়। তাহলে আমরা অধিকাংশই বলবো যে গরম পানির কারণে মারা গেছে, কিন্তু না, সে আসলে গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান, কাল, পাত্র ভেদে এক একটা বিষয় সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময় নিতে হবে। আবেগ, ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত। একটি হাতি এবং তার বিশ্বাস। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ থেমে গেলেন। একটি বিষয় মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল, কোনো চেন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতেও পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টা কোনো দিনও করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না। এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে, যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমরা অনেকেই বিশ্বাস করে বসে আছি যে জীবনে কিছু করতে পারবো না। শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলাম এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। আলু, ডিম আর কফির উদাহরণ, যা আপনাকে নতুন কিছু শেখাবে। একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পাচ্ছে না, সে জানে না কি করবে বা কি করতে হবে। লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া। মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী। মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন। তারপর তিনি 3টি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র 3টিতে বলক আসলো, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকল। মেয়ের সাথে কোনো কথা বললেন না। অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল। 20 মিনিট পর তিনি চুলা বন্ধ করে
একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে ঢাললেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি দেখছো? মেয়ে উত্তর দিল, আলু, ডিম আর কফি। বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো। মেয়ে বাবার কথা মতো ধরে দেখালো আলু নরম হয়ে গেছে। ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। এসবের অর্থ কি বাবা? মেয়ে জানতে চাইলেন। বাবা ব্যাখ্যা করলেন, আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল, কিন্তু নিচের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। শক্ত আলু নরম হয়ে যায়, পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়, আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে, নতুন এক জিনিস সৃষ্টি করে। তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন। প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে? নো রিস্ক নো গেইন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার। দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না। এইদিকে নববিবাহিতা স্ত্রী নিয়েই দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একই সাধারণ সমস্যা, আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায়। এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মিন্টুকে বলল, দুজনে মিলে যদি একটা করে গাভী কেনা যায় তাহলে কেমন হবে? গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর গাভীর বাচ্চাও হবে। ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে, দুধও বেশি বেশি হবে, আর এভাবেই দুজনই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে। গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য, ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে। এভাবে দুজনই একদিন ধনী হয়ে উঠবে। এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায়। এই প্রস্তাবটি মিন্টুর খুব ভালো লাগে। সেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাকা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনে বাড়ি যায়। দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের স্ত্রীদের জানায়। পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা। আমার গয়না বিক্রি করে গাভী কেনো। যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু। ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা মাত্র গয়না সম্বল, আর তা বিক্রি করে গাভী কিনবে। কিন্তু যদি গাভীটা মরে যায় তখন কি হবে? মিন্টুর মনেও খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাটিও যাবে, গাভীও যাবে। এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না। পরের দিন দুই বন্ধুর দেখা হয়। মিন্টু বলে, ভাই পিন্টু, গাভী যদি মরে যায় তাহলে? পিন্টু তখন বলল, এত নেগেটিভ চিন্তা করছিস কেন? কেনার আগেই গাভী মরার কথা ভাবছিস, আর গাভী কোন কারণেই বা মরতে যাবে? মিন্টু একই সুরে হতাশ জবাব দেয়, তা তো বুঝলাম যে গাভী মরবে না, কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে? পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয়, তোর এই প্রশ্নের জবাব আমার কাছে নেই। মিন্টু বলে, এই তাহলে জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলল, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাভীটা মরে যাবে? একটু অন্যভাবে ভেবে দেখ। গাভীটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরও গাভী কিনব। অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে,
বাড়িও বানানো যাবে। এভাবে তোদের বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন। কিন্তু মিন্টুর ওই এক বুলি, এক জিকির, ব্যবসার টাকা, বাড়ি গহনা সব হবে তখনই যখন গাভীটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মারার কথা। পিন্টু আর বোঝাতে পারে না, শুধু বলে, দেখ পিন্টু, ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকার দিকটাকে দেখছিস। এইভাবে দুই বন্ধু তর্কের পর কয়েকদিন গেল। পিন্টু একাই একটা দুগ্ধবতী গাভী কিনে ফেলে। সে এখন আর দিনমজুরের কাজে যায় না। সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশুনো করে, দুধ দই। প্রথমে কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে, গাভীর পরিচর্যা করতে কষ্ট হয়েছিল। ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো। আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করায় পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবতো তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত। এখন পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার অবসর নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাভী কিনল? যদি মরেই যায় সবই যাবে তার। আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু। সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে একটা অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে, গাভী বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। গাভীও তার মরেনি। অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায়। এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ। বন্ধুরা, এই গল্পের ভেতরে বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারব।